ডিএ নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সময়সীমার আগে তথ্য খুঁজে পাচ্ছে না রাজ্য সরকার। ডিএ মেটানোর কোনো তথ্য খুঁজে পাচ্ছে না রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। পাশাপাশি আরেকটি খবর রয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট সামনে আনলো রাজ্য সরকার। এবং 3 নম্বর ও সর্বশেষ খবর, ফের রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করলো নবান্ন। এই তিনটি খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ইনফরমেশনটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। প্রথম খবর, বকেয়া ডিএর সময়সীমার আগেই তথ্য খুঁজে পাচ্ছে না রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বকেয়া মামলায় এক নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে এলেও রাজ্য সরকার পুরনো তথ্য খুঁজে পাচ্ছে না বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে কর্মীদের মনে প্রশ্ন উঠছে, আদৌ কি সময় মতো বকেয়া টাকা মিলবে? বিভিন্ন সংবাদ সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে 2016 সালের আগের কর্মীদের বেতনের হিসেব নাকি রাজ্যের কাছে নেই। এর মূল কারণ হলো, তখন বেতন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া অফলাইনে হতো। 2015 থেকে 2016 সালে অর্থ দপ্তর যখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে, তখন থেকে কর্মীদের বেতনের হিসেব ডিজিটাল পদ্ধতিতে রাখা শুরু হয়। এর ফলে 2009 সালের জুলাই মাস থেকে 2015 থেকে 16 সাল পর্যন্ত কর্মীদের মহার্ঘ ভাতার বকেয়ার পরিমাণ কত তা নির্মূলভাবে হিসেব করা সরকারের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এই সময়ের হিসেব বের করতে গেলে প্রায় 8 থেকে 10 লক্ষ কর্মীর সার্ভিস বুক ধরে ধরে কাজ করতে হবে, যা অত্যন্ত সময় সাপেক্ষ। এই বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে বকেয়ার পরিমাণ নির্ধারণ করা এক বিরাট চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএর 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই সময়সীমা আগামী 27শে জুন শেষ হতে চলেছে। কিন্তু রাজ্য সরকার এই নির্দেশ পালনের বিষয়ে তাদের আর্থিক অক্ষমতার কথা জানিয়ে পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে এই তথ্য ঘাটতির অজুহাত দেখিয়ে বকেয়া হিসেব করার জন্য 2025 সালের ডিসেম্বর বা 2026 সালের মার্চ মাস পর্যন্ত সময় চাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে বকেয়া পাওয়ার প্রক্রিয়া আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনিশ্চয়তা, সরকারের এই অবস্থানের ফলে কর্মীরা তাদের বকেয়া মহার্ঘ ভাতা কবে পাবেন তা নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দীর্ঘ প্রতীক্ষা, যদি সরকারের সময়সীমা বাড়ানোর আবেদন করে এবং আদালত তা মঞ্জুর করে, তবে কর্মীদের আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আর্থিক ক্ষতি, সময় মতো বকেয়া না পাওয়ায় বহু কর্মী, বিশেষ করে যারা অবসর নিয়েছেন বা নিতে চলেছেন, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বকেয়ার বিষয়টি এখন এক জটিল আইনি এবং প্রশাসনিক গেরোর মধ্যে আটকে পড়েছে। এদিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, অন্যদিকে রাজ্য সরকারের তথ্য ঘাটতি এবং আর্থিক অক্ষমতার যুক্তি, এই দুয়ের মাঝে কর্মীদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। আগামী দিনে সুপ্রিম কোর্ট কি রায় দেয় এবং রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় তার উপরেই সবকিছু নির্ভর করছে। তবে এটা স্পষ্ট যে এই সমস্যার দ্রুত সমাধান না হলে কর্মীদের অসন্তোষ আরো বাড়বে। দ্বিতীয় খবর, হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করলো। কি কি সুপারিশ রয়েছে? ক্ষুব্ধ কর্মীদের একাংশ। কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের তুলনায় রাজ্যের এই কমিশনের সুপারিশ পিছিয়ে রয়েছে বলে অভিযোগ। ডিএর বিষয়টি রাজ্যের বিবেচনার উপর ছেড়ে দেওয়া সুপারিশ নিয়েও প্রশ্ন উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অবশেষে প্রকাশিত হলো ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট। রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার বুধবার রাজ্যের অর্থ দপ্তরের ওয়েবসাইটে কমিশনের সদস্য নিয়োগের সুপারিশ সংক্রান্ত তথ্য প্রকাশ হয়েছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কর্মচারীদের মূল বেতন, গ্রেড পে এবং বিভিন্ন ভাতা কাঠামোয় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে। হাউস রেন্ট অ্যালাউন্স ও ডিএতেও সামান্য পরিবর্তন এসেছে। তবে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের তুলনায় রাজ্যের এই কমিশনের সুপারিশ কিছুটা পিছিয়ে রয়েছে বলে মনে করছে কর্মচারী সংগঠনগুলি। পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে ডিএর বিষয়টি রাজ্যের বিবেচনার উপরে ছেড়ে দেওয়ারও সুপারিশ নিয়েও প্রশ্ন উঠেছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, যিনি পে কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি একজন অর্থনীতিবিদ হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন।
তিনি চাকরিরত অবস্থায় এবং অবসরকালীন সময়েও এআইসিপিআই অনুযায়ী ডিএ ভোগ করেছেন। কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষাকর্মীদের এভাবে অথৈ জলে ডুবিয়ে গেলেন, সত্যি বিস্ময়কর। কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনে ডিএ পাওয়ার যে অধিকার সরকারি কর্মচারীদের দেওয়া হয়েছিল, যার উপর ভিত্তি করে মহামান্য আদালত আইনি স্বীকৃতি দিয়েছে, ষষ্ঠ বেতন কমিশনে সেই অধিকার কেড়ে নেওয়ার প্রস্তাব করেছে, যা রাজ্য সরকার গ্রহণ করেছে। এই কারণেই 5 বছর এই রিপোর্ট প্রকাশ্যে আনেনি। এই রিপোর্টের তীব্র বিরোধিতা করছি আমরা এবং এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে আগামী দিনে আন্দোলন তীব্রতর করব। অন্যদিকে তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসার পর যারা ডিএ নিয়ে প্রমোদ গুনছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বেতন কমিশন 2019 সালে কার্যকর হয়েছে। তারপরে সব সরকারি কর্মচারীরা ডিএ পেয়েছেন, আগামী দিনেও তারা ডিএ পাবেন। তাই তাদের অভিযোগ নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমরা আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থাশীল। প্রসঙ্গত, দেবপ্রসাদ হালদার নামে এক কারাকর্মীর দায়ের করা মামলায় গত 18 জুন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, মূল মামলার শুনানি 1 জুলাই পর্যন্ত মুলতবি থাকলেও এই সময়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে রাজ্যকে। বিচারপতি তার পর্যবেক্ষণে প্রশ্ন তোলেন, কমিশনের সুপারিশে কি এমন গোপন তথ্য আছে যে ওয়েবসাইটে প্রকাশ করা না করে গোপনীয়তা বজায় রাখছে রাজ্য? ওই মামলায় আবেদনকারীর আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তথ্য জানার অধিকার আইন এবং সংশ্লিষ্ট দপ্তরের আবেদন করা হলেও বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়নি তার মক্কেলকে। রাজ্যের আইনজীবী মেনে নেন যে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের তথ্য সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়নি। বিচারপতি প্রশ্ন করেন, সরকারি তথ্য সরকারি কর্মচারীদের সুবিধার্থে কেন প্রকাশ করা হবে না? রাজ্যের কি এমন কোনো নির্দেশিকা আছে? প্রসঙ্গত, গত 2015 সালের 27 নভেম্বর গঠন করা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। চেয়ারম্যান পদে বসানো হয়েছিল অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে। 2019 সালে কমিশন তাদের রিপোর্ট জমা দিলেও তা এতদিন প্রকাশ পায়নি। কর্মচারীদের একাংশের মধ্যে এই নিয়ে অসন্তোষ ছিল। এই রিপোর্ট প্রকাশের ফলে কর্মচারীদের স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠছিল, তা কিছুটা হলেও মিটবে বলে মনে করছে প্রশাসনিক পর্যবেক্ষকরা। তৃতীয় ও সর্বশেষ খবর, রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও একটি ছুটি ঘোষণা। দেখুন বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ সরকার আগামী 1 জুলাই 2025 মঙ্গলবার ডাক্তার দিবস উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের জন্য অর্ধ দিবস ছুটির ঘোষণা করেছে। এই দিনটি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। অর্থ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির সময়সীমা ও কারণ। পশ্চিমবঙ্গের সরকার এই অর্ধ দিবস ছুটির অনুমোদন দিয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী 1 জুলাই 2025 তারিখে সমস্ত রাজ্য সরকারি অফিস দুপুর 2টোর পর বন্ধ হয়ে যাবে। প্রতি বছরের মতো এই বছরও ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীকে ডাক্তার দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য এই ছুটির ব্যবস্থা করা হয়েছে। ডক্টর রায় কেবল পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন সফল মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন কিংবদন্তি চিকিৎসক, যার অবদান রাজ্যের মানুষ আজও শ্রদ্ধার ভরে স্মরণ করে। এই দিনটি রাজ্যের সমস্ত চিকিৎসকদের প্রতি সম্মান জানানোর একটি প্রতীকী দিন। কোন কোন দপ্তর ব্যতিক্রম? তবে এই অর্ধ দিবস ছুটির নির্দেশিকা কয়েকটি দপ্তরের জন্য প্রযোজ্য হবে না। সরকারি স্মারকলিপি অনুযায়ী দুটি নির্দিষ্ট দপ্তর এই ছুটির আওতায় পড়ছে না। সে দুটি হলো রেজিস্ট্রার অফ অ্যাসোসিয়েশনস কলকাতা এর কার্যালয়, কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এর কার্যালয়। এই দুটি গুরুত্বপূর্ণ কার্যালয় নিজেদের নিয়মিত সময় অনুযায়ী খোলা থাকবে এবং কাজকর্ম স্বাভাবিকভাবে চলবে। সুতরাং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা 1 জুলাই একটি ছোট ছুটির সুযোগ পাচ্ছেন, যা তাদের সপ্তাহের মাঝে কিছুটা স্বস্তি দেবে এবং এই বিশেষ দিনটি পালনের সুযোগ করে দেবে। এখনকার মতো রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ খবরের আপডেট এ পর্যন্তই। ধন্যবাদ।